পুরনো বাড়ির ইতিহাস নিয়ে খোঁজ খবর নিচ্ছি। দাদুর ডায়েরিতে একটা গুপ্তধনের কথা লেখা আছে, আর এই ক্লুটা আমি আজ খুঁজে পেলাম গো। আমি বললাম, কী ধরনের গুপ্তধন? রিয়ান বলল, দাদু নাকি ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের সাথে কাজ করতেন। তিনি নাকি কিছু মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন, আর এই কাগজে তার প্রথম ক্লু দেওয়া আছে গিয়ে। আমি কাগজটা পড়লাম। সেখানে লেখা ছিল, যেখানে নারীর মান রক্ষিত হয় সেখানেই প্রথম রহস্য লুকিত। মায়ের ভালোবাসার মতো মূল্যবান তা খুঁজতে হবে হৃদয়ের গহীনে গিয়ে। রিয়ান বলল, মা, তুমি কি বুঝতে পারছো এর মানে কি? আমি ভাবলাম, নারীর মান রক্ষিত হয় মানে কি হতে পারে? হঠাৎ আমার মনে পড়ল, আমাদের পুরনো বাড়ির দোতলায় একটা দেবী দুর্গার মূর্তি ছিল। দাদু সেটাকে খুব যত্ন করতেন। রিয়ান, চল আমরা দোতলায় যাই। আমি বললাম, আমরা দুজনে দোতলায় গেলাম। সেখানে দেবী দুর্গার মূর্তিটা এখনও আছে। আমি মূর্তির পেছনে হাত ঢুকিয়ে দেখলাম, একটা ছোট বাক্স পেলাম। বাক্স খুলে দেখি আর একটা কাগজ। এতে লেখা, সন্তানের মতো প্রিয়, যা তার মধ্যেই দ্বিতীয় সূত্র, মায়ের কোলের মতো নিরাপদ, সেখানেই পরবর্তী দিশাঘু। রিয়ান বলল, এবার কি মানে হতে পারে? আমি বললাম, সন্তানের মতো প্রিয় মানে হতে পারে তোদের পুরনো খেলনা বা বইপত্র। উঠি। রুমে গেলাম, তার পুরনো খেলনার বাক্সে ঘাটাঘাটি করতে শুরু করলাম। একটা পুরনো পুতুলের পেটের মধ্যে আর একটা কাগজ পেলাম। এতে লেখা ছিল, যে স্থানে গানের আলো জ্বলে সেখানে তৃতীয় নির্দেশ, বইয়ের পাতায় লুকিয়ে আছে চূড়ান্ত গন্তব্যের ঠিকানা, গিয়ে। রিয়ান বলল, এটা স্পষ্ট, লাইব্রেরিতে যেতে হবে গো। আমরা নিচতলার লাইব্রেরি রুমে গেলাম। দাদুর পুরনো বইয়ের তাকে খোঁজাখুঁজি করতে শুরু করলাম। রামায়ণী বইটার মধ্যে একটা চিঠি পেলাম। চিঠিতে লেখা, প্রিয় নাতি, যদি তুমি এই চিঠি পড়ো তবে বুঝবে তুমি আমার সব ধাঁধার সমাধান করতে পেরেছ। আমার আসল গুপ্তধন কোনো সোনা রূপা নয়, এটা আমার ডায়েরি, যেখানে স্বাধীনতা সংগ্রামের সময়ের সব ইতিহাস লেখা আছে। এই ইতিহাস আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ। ডায়েরিটা বাড়ির বাগানে আমের গাছের নিচে পুঁতে রাখা আছে। গাছের গোড়ায় একটা সাদা পাথর দেখতে পাবে, তার নিচেই ডায়েরি, তোমার দাদু অমিতাভ সেনগুপ্ত। পরদিন সকালে আমরা সবাই মিলে বাগানে গেলাম। আমের গাছের নিচে সাদা পাথরটা খুঁজে পেলাম। খুলে দেখলাম সত্যি একটা টিনের বাক্স আছে। বাক্স খুলে ভেতরে পেলাম দাদুর হাতে লেখা ডায়েরি। ডায়েরিতে লেখা ছিল ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের গোপন বৈঠক, তাদের পরিকল্পনা, অনেক বিখ্যাত নেতাদের সাথে দাদুর সাক্ষাৎ, আর অনেক অজানা ইতিহাস। রিয়ান বলল, মা, এই ডায়েরি জাদুঘরে দিয়ে দেওয়া উচিত, এতে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আছে গো। আমি বললাম, হ্যাঁ, দাদু চেয়েছিলেন যেন এই ইতিহাস সবার কাছে পৌঁছায় গো। সেদিন রাতে রবিন অফিস থেকে ফিরে এসে সব শুনে খুব খুশি হলো। তিথি স্কুল থেকে এসে গুপ্তধনের কাহিনী শুনে রোমাঞ্চিত হয়ে গেল। পরের সপ্তাহে আমরা জাদুঘরের কিউরেটরের সাথে যোগাযোগ করলাম। তিনি এসে ডায়েরি দেখে অভিভূত হয়ে গেলেন। বললেন, এটা দেশের ইতিহাসের জন্য অমূল্য দলিল গো। জাদুঘরে ডায়েরি প্রদর্শনীর ব্যবস্থা করা হলো। আমাদের পরিবারের নাম ইতিহাসের সাথে জড়িয়ে গেল। রিয়ান বলল, মা, দেখো আমার প্র্যাঙ্ক থেকে কত বড় আবিষ্কার হলো। আমি বললাম, হ্যাঁ, কিন্তু প্রথমে আমি কি ভেবেছিলাম জানো? রিয়ান হেসে বলল, মা, তোমার মুখ দেখে বুঝেছিলাম, কিন্তু আমি জানতাম তুমি শেষে হাসবে। কি সত্যি এই গোটা ঘটনায় আমাদের পরিবারের নতুন উৎসাহ এলো। দাদুর স্মৃতি আরও জীবন্ত হয়ে উঠল। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝলাম যে কখনো কখনো সবচেয়ে অদ্ভুত শুরু থেকেও সবচেয়ে সুন্দর শেষ হতে পারে। রিয়া এখন ইতিহাস নিয়ে আরও গবেষণা করছে। সে বলছে আরও অনেক পুরনো কাগজপত্র খুঁজে বের করবে। তিথি স্কুলে বন্ধুদের কাছে গর্ব করে বলে যে তার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। রবিন বলে, মিতালি, তোমার পরিবারের ইতিহাস তো খুবই গৌরবজনক। আমি বলি, হ্যাঁ, কিন্তু আসল গৌরব হল যে আমরা সবাই মিলে
এই রহস্যের সমাধান করেছি। এই গল্প শুনে মনে হচ্ছে যে জীবনে অনেক সময় যা দেখতে একরকম, আসলে তা সম্পূর্ণ অন্যরকম হয়। আমার সেদিনের লজ্জা আজ আমাদের পরিবারের গর্ভে পরিণত হয়েছে। রিয়ান এখন বলে, মা, আমি আর কখনো এরকম প্র্যাঙ্ক করব না। কিন্তু এই প্র্যাঙ্ক আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনে দিল যে আমি কৃতজ্ঞ। আমি বলি, জীবনে এরকমই হয়, কখন কোন ছোট ঘটনা থেকে বট কিছু আবিষ্কার হয়ে যায় তা বোঝা যায় না আগে। তিথি বলে, মা, আমিও বড় হয়ে ইতিহাসবিদ হব। খুঁজতে শুরু করলাম দেবী কালীর মূর্তির পেছনে একটা গুপ্ত কক্ষ পেলাম। সেখানে একটা সিন্দুক ছিল। সিন্দুক খুলে দেখি পুরনো বন্দুক, কিছু বুলেট আর অনেক গোপন চিঠিপত্র। চিঠিগুলোতে আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন পরিকল্পনার কথা লেখা। শ্রীকান্ত কাকা বললেন এগুলো জাদুঘরে দিয়ে দেওয়া উচিত। এরপর আমরা নদীর পাড়ের বটগাছে গেলাম। সেখানেও মানচিত্র অনুযায়ী খুঁজতে লাগলাম। বটগাছের শেকড়টির মধ্যে একটা তামার পাত্র পেলাম। পাত্রের মধ্যে ছিল সোনার কয়েন আর কিছু হীরার গহনা। একটা কাগজেও লেখা ছিল, জরুরি অবস্থায় এই সম্পদ ব্যবহার করো, স্বাধীনতা সংগ্রামের জন্য। উলাম, এত বড় সম্পদ আমরা কি করব? হরিদাসবাবু বললেন অমিতাভর ইচ্ছে ছিল এই সম্পদ দিয়ে গরিব ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে। রবিন বলল, তাহলে আমরা একটা বৃত্তি ফান্ড করতে পারি। পরের সপ্তাহে আমরা অমিতাভ সেন স্বাধীনতা সংগ্রামী ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান করলাম। পাওয়া সোনা গহনা বিক্রি করে তার টাকা দিয়ে গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করলাম। জাদুঘরের কিউরেটর আমাদের বাড়িতে এসে সব দেখে বললেন, এত বড় ঐতিহাসিক আবিষ্কার, এগুলো জাতীয় সম্পদ। নেতাজির চিঠি আর মানচিত্র জাতীয় জাদুঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের পরিবারের গল্প পত্রিকায় ছাপা হলো, টিভিতে ইন্টারভিউ হলো। রিয়ান বলল, মা, কে ভেবেছিল একটা ব্রাদোয়ার ঘটনা থেকে এত বড় আবিষ্কার হবে? আমি হেসে বললাম, জীবনের সব কিছুরই একটা কারণ আছে। কিছুদিন পর দিল্লি থেকে একজন সরকারি অফিসার এলেন। তিনি বললেন, আপনাদের পরিবারের এই অবদানের জন্য সরকার একটা পুরস্কার দিতে চাই গো। আমাদের পরিবার ও দেশেবা পুরস্কার অনুষ্ঠানে রাষ্ট্রপতি আমাদের হাতে পুরস্কার তুলে দিলেন। তিথি স্কুলে এসে বলল, মা, আমার বন্ধুরা সবাই আমাকে নিয়ে গর্ব করে। আমাদের পরিবার এখন পত্রিকায় বিখ্যাত। রিয়ান এখন ইতিহাসের ওপর পিএইচডি করছে। তার গবেষণার বিষয় কি? বাংলার স্বাধীনতা সংগ্রামে গোপন সংগঠনের ভূমিকা। হরিদাসবাবু বললেন, অমিতাভ যদি জীবিত থাকতেন তাহলে খুব খুশি হতেন। তার স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের বাড়িতে এখন অনেক মানুষ আসেন ইতিহাস জানতে। আমরা তাদের সবকিছু দেখিয়ে বলি, ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত 50 জন গরিব ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছে। একদিন একটা মেয়ে এসে বলল, আন্টি, আপনাদের বৃত্তি পেয়ে আমি ডাক্তার হতে পেরেছি। এখন আমি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা করি। ওলাম, আমার চোখে জল এসে গেল। বুঝলাম দাদুর আসল স্বপ্ন কী ছিল। রবিন বলে, মিতালি, তোমার সেই লজ্জার মুহূর্ত আমাদের জীবনে কী পরিবর্তন এনে দিয়েছে। আমি বলি, হ্যাঁ, কখনো ভাবিনি এক টুকরো কাপড় আমাদের এত বড় পরিচয় দেবে। রিয়ান এখন অন্য পরিবারদেরও তাদের পূর্বপুরুষদের ইতিহাস খোঁজার জন্য উৎসাহ দেয়। তার গবেষণায় আরও অনেক গোপন সংগ্রামীর গল্প বেরিয়ে এসেছে। আমাদের এলাকায় এখন স্বাধীনতা সংগ্রামী স্মৃতি পার্ক তৈরি হয়েছে।
সেখানে দাদুর মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছর স্বাধীনতা দিবসে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়। স্থানীয় স্কুলের ছেলেমেয়েরা আসে ইতিহাস শুনতে। তিথি এখন বলে, মা, আমি বড় হয়ে একটা বই লিখব, আমাদের পরিবারের এই গল্প সবাইকে জানাবো। গো, সেদিনের সেই বিব্রতকর মুহূর্ত আজ আমাদের সবচেয়ে মূল্যবান স্মৃতি। রিয়ানের সেই প্র্যাঙ্ক আমাদের জীবনে এনে দিয়েছে নতুন অর্থ আর উদ্দেশ্য। এখন আমি যখনই সেই নীল প্রাটা দেখি, হেসে ফেলি। কি অদ্ভুতভাবে একটা সাধারণ কাপড় আমাদের পরিবারের ইতিহাসের সাথে জড়িয়ে গেল। রিয়ান বলে, মা, এই ঘটনা আমি আমার সন্তানদের বলবো, তারা জানুক কিভাবে তাদের প্রপিতামহ দেশের জন্য লড়েছেন গো। আমি বলি, হ্যাঁ, আর এটাও বলবি যে জীবনে কোন ছোট ঘটনা কখন বড় পরিবর্তন এনে দিতে পারে তা কেউ জানে না। আগে হরিদাসবাবু এখন প্রায় আমাদের বাড়িতে আসেন। তিনি বলেন, আমি যখন মরে যাব তখন আমার সব স্মৃতিকথা তোমরা সংরক্ষণ করো। আরও অনেক গল্প আছে বলার। ও তার কথাগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখে। এগুলো ভবিষ্যতে ইতিহাসের জন্য কাজে লাগবে। এভাবে একটা ওয়াশিং মেশিনের ঘটনা থেকে শুরু হয়ে আমাদের পুরো জীবন বদলে গেছে। আমরা আর সাধারণ পরিবার নেই, আমরা ইতিহাসের অংশ হয়ে গেছি। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গো। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ার। কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগে কিন্তু যদি কিছু ভুল হয়, ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি।
কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কি সোহেল, কোনো রাস্তা? দেখতে পাচ্ছিল না ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল, সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহেদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকার ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 কোটি টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। ষষ্ঠ অধ্যায় পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নাই, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবে চিনতে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 কোটি টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 7ম অধ্যায় প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে।
একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টে জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারবে। পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আগে আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গো। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা গো। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি, এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকালো তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। ও, তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা গো। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো গো। এটাই তো জীবন। মিনা শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সব কিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে মেটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো। শ্রমিকদের সাথে কথা বলতে হলো।
কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়। এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনা 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে, করিম মামা তাকে সাহায্য করবেন তো, চাকরি পাওয়া যাবে তো। করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে 1-2 বার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। 2য় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তার দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। সব কিছু দেখতে দেখতে তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রাম। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় উঠল। রাস্তার তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গো, অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে খুব। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবেই। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারাদিন অপেক্ষা করো। সোহেল সন্ধ্যাটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন, আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেক দিন পর দেখলাম, কেমন আছিস? ভালো আছি মামা, গে ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে, তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেদিথায় কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে,
5 তলায় একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বদলোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতুর। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গোছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসো। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। কই? সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা! রিকশা চালিয়ে 3,500 পেত, এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার, বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ খাই সোহেলকে সবকিছু দেখালেন। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন অ্যাকাউন্টেন্ট, 1 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। জাহিদ ভাই, 1 জন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাত, ডাল, তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠালো। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ওই জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখবো ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2,000 টাকা লাগবে। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, মিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান।
সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজান, এক প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায় এখনও গ্রামের ছোঁয়া আছে, আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি। কি মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গো। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি একদিন? সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাট টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছে। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গো। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা নাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়ালো। একজন পথচারী তাকে দেখে থাম। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গো। এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু সোহেল রাজি হল না। ঠিক আছে, বাড়ি যেতে পারবো। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছালো। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টে সেলাই দিলেন। বলল 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোন ভারী কাজ করা যাবে নাই। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন,
ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। এনেছিল কিছু ফল। কি হয়েছিল মিনা? চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে। কি করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন, জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কি না। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই এক সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতি রাতে দুঃস্বপ্ন দেখত, সেই 3 জন ছিনতাইকারীর মুখ। ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। ও সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো সোহেল? মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। 1 সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ও ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল, কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল। তার মোবাইল নেই, মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না? না ভাই, নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ষ্ঠ অধ্যায়, নতুন সূচক। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো। জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী। আরশাদ, আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গো। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে।
সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বোঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত। কখনো কখনো 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গো। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না, খুশিতে উত্তেজনায়। তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। গোল শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। ওহ! সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেক দিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারবো গো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল কমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে। কি মিনা বলল, আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন?
সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন, ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। ও, আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান, তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে কি? জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি গো। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল, মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে কি? ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্র মহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে গে, সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি, 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল, 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গো। জানি মা গো। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200, মোট প্রায় 14,000 টাকা। বাঁচাতো মাত্র 1,000 খানিক, কিন্তু সোহেল হাল ছাড়ল না। শেষ সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন, 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগলো। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গো। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গো। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে কি। আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে কি। 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল।
সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই, তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000। উফ, সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে। জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2 জায়গায় পার্ট টাইম কাজ খোঁজে। একটা দোকানের সন্ধ্যায় হিসেব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আর একটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল। টিউশনে তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত, তারপর একটু একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বেরোত পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফেরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে। গিয়ে সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গিয়ে। না সোহেল, জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না, আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আগে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হলো, খরচ 5,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 3,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল, সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি, শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। ওনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা গো। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল, দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গো। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল।
পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন, সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই, একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। গো। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেক দিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠালো, সঠিক জিনিস আনালো। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময় মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। গো। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লেন শোধ করল, এমজিওর বাকি লেন শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠালো। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করালো। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 12 অধ্যায়, নতুন শুরু। তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা আর একটাই ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দুজনে মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল প্রথম বছর। খুব কষ্ট হল, কখনো লাভ হতো, কখনো লাস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। 2য় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল, একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। 3য় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ, 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো মেটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রযোজ্য অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো সারা। সারা যখন জন্মালো সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল মিনা, একটায় সারা
আর একটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে, মা গ্রামে সুখে আছে। 14 অধ্যায় সফলতা। শিখে 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে, একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়, সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালায়। সারা এখন 4 বছরের, স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব